স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নানা আয়োজনে আজ দিনভর পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। নারীর অধিকার ও ক্ষমতায়নের ইস্যুটি বহুমাত্রিক, সে কারণে রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন প্রেক্ষাপটে বিষয়টি আলোচনার দাবি রাখে। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান, মানে সাবেক কমিশনের প্রধান শিরিন পারভিন হক, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন সরকারি কর্ম কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। তো আমরা আরেকজন অতিথি তিনি আসার আগ পর্যন্ত আমরা আলোচনা শুরু করি, এবং শুরুতেই আপা শিরিন পারভিন হক, আপনার কাছেই আসি। যে প্রাসঙ্গিকভাবেই আপনি যেহেতু আমাদের অতিথি, আপনাকে সামনে পেলে মানে নারী সংস্কার কমিশনের ইস্যুটি আলোচনায় চলেই আসে যে গত অন্তর্বর্তী সরকারের সময় একটি কমিশন গঠন হলো। অনেক কমিশনই আমরা দেখলাম যে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে কথাবার্তা হয়েছে, কিন্তু নারী সংস্কার কমিশনটি আপনি নিজেই বলেছেন যে বিষয় কমিশনকে উপেক্ষা করা হয়েছে। আসলে অন্তর্বর্তী সরকার তো নেই, তাহলে নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন এবং তার যে সুপারিশগুলো, সেগুলোর আসলে কি অবস্থা? এখন তো সেটা অনিশ্চিত, কিন্তু আমি আশা রাখি যে এই যে নতুন নির্বাচিত সরকার, যেটা সদ্য নির্বাচিত সরকার, তারা আমাদের এই দলিলটার ব্যাপারে আগ্রহ নিবেন, এবং আমরাও চেষ্টা করছি তাদের কাছে পৌঁছাতে। তো এখন এই রোজা, রমজান, ঈদ এর মধ্যে হয়তো হবে না, কিন্তু আমি খুব আশা করছি ঈদের পরে আমরা বসতে পারবো। আমি ওনাদের দলের কয়েকজনের সাথে কথা বলেছি যে আমাদেরকে একটা সময় দেন, আমরা এসে আপনাদের কাছে আমাদের প্রতিবেদনটা উপস্থাপন করি। আপনারা দেখেন আমাদের প্রতিবেদনে কোন জিনিসগুলোর সাথে আপনারা একমত হতে পারেন, সেগুলো নিয়ে আমরা অন্তত আপনি কি আগ্রহ দেখতে পেয়েছেন বর্তমান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন? যে কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারা প্রত্যেকে বলেছে হ্যাঁ, আমরা এটা একটা ঈদের পর একটা বসার ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সাইমা ফেরদৌস। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আর আপনার সাথে আলোচক হিসেবে আরও আছেন শিরিন পারভিন হক। আমি আপনার ফ্যান। সাইমা ফেরদৌস, আপনার সাথে আলোচনা করছিলাম যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। আপা আশাবাদী যে বর্তমান সরকার এই প্রতিবেদনের ব্যাপারে আগ্রহী হবে। তো আমরা দেখি যে নারী অধিকারের প্রশ্নে, মানে 2013 সালে যখন নারী নীতি করা হয়েছিল, তখন একটি কমিশন করা হয়েছিল। সে সময় কিন্তু একটি গোষ্ঠী বাধা দিয়েছিল, এবারও বাধা এসছে, বিতর্ক হয়েছে। তো এই যে নারীর অধিকার আসলেই একটা পক্ষ দাঁড়িয়ে যায়, আমরা এই বাধা কেন অতিক্রম করতে পারি না, বা তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নিতে পারি না? প্রশ্নটা আপনার এক অর্থে খুব জটিল, আবার এক অর্থে খুব সহজ। বিকজ এই যে নারীর প্রশ্নে বাধা আসাটা, এটা হিস্টোরিক্যালি হয়ে এসছে সবসময় সব দেশেই। শুধু যে আমাদের এই আমরা বলবো যে সাউথ এশিয়ান রিজনে এরকমটা হচ্ছে তা না, সব জায়গাতেই তাই হচ্ছে। তার মূল কারণটা হয়তো বা আমরা বোধহয় আদতে এখনও চাই না যে নারী মুক্তি হোক। আমরা ফেমিনিজম মানের, আমার কাছে যেটা মনে হয়, ফেমিনিজমের ডেফিনিশনেই বোধহয় আমাদের একটু কনফিউশন আছে। রিয়েল সেন্সে ফেমিনিজম মানে কিন্তু শুধুমাত্র নারী মুক্তির কথা বলে না, বা নারীর প্রতি ইকুয়ালিটির কথা বলে না। রিয়েল ফেমিনিজমের অর্থটাই হচ্ছে মানে যে কোনো জেন্ডারে, জেন্ডার স্পেসিফিক কিন্তু না, এটা সকল জেন্ডারের প্রতি ইকুয়াল রাইটসের কথা বলে। এই যে আমাদের অজ্ঞতাটা আছে, আমাদের ভেতরে ভয় আছে, এবং বারবার ইতিহাসে নারী প্রমাণ দিয়েছে যে নারী শক্তি যখন একত্রিত হয় এবং সে তার পূর্ণ শক্তিতে সামনে এসে দাঁড়ায়, তখন আসলে অন্য কোনো শক্তি টিকে থাকতে পারে না। সেই ভয় হয়তো বা অনেক গোষ্ঠীর ভেতরেই আছে। তার কারণেই নারীর প্রতি নারী সহিংসতার শিকার হয়। নারীকে দমিয়ে রাখবার জন্য কখনো রাজনীতিকে, কখনো ধর্মকে ব্যবহার করে এই বাধাগুলো সৃষ্টি করা হয়। আমরা জাতিগতভাবে তো একটু কিছু ধর্মান্ধ মানুষ, সো ধর্মীয় অনুভূতিটাকে ব্যবহার করে তাই বারবার এই বাধাগুলোকে সৃষ্টি করা হয়। তার সাথে তো যুক্ত হয় অজ্ঞতাটা। সেটার কারণেই আমাদের, তারা তো খুবই শক্তিশালী, তারা দুর্বল হওয়ার কোনো লক্ষণ তো নাই।
তাহলে নারীর অধিকার বাস্তবায়ন হবে কি করে? নারীর অধিকার বাস্তবায়ন অনেকটুকুই এগিয়েছে, যতটুকু আগাবার কথা ছিল ততটুকু আগায়নি, সত্যি কথা। বাট আপনি কিন্তু দেখবেন, আপনি রিসেন্ট টাইমের 2-3টা যদি আপনি দেখেন, যে আমাদের অলরেডি কিন্তু আমরা নারী এডুকেশন নিয়ে কথা বলছি। আপারা যখন একটা কমিশনে একটা রিপোর্ট দিলেন, একদিকে যেমন বাধা দিয়েছে তার থেকে বেশি কিন্তু প্রতিবাদ হয়েছে, সেটাও ঠিক। তার থেকে বেশি প্রতিবাদ হয়েছে। পৃথিবীতে কোনো সৃষ্টি কিন্তু সহজ না, আর নারীর সংগ্রাম এটা আমরা অনেকটা মেনে নিয়েছি, অপ্রীতিকর যদিও মেনে নিয়েছে, আমাদের আসলে এই সংগ্রামের ভেতর দিয়ে যেতে হবে, তার ভেতর থেকেই দারুণ মুক্ত হবে। ধন্যবাদ আপা। কমিশনের যে সুপারিশগুলো ছিল, অনেকে বলেন যে প্রতিবেদনটি অন্তর্ভুক্তিমূলক হয়নি। যারা এই সমালোচনা করেন তাদের যুক্তি আপনি কিভাবে খণ্ডাবেন? অনেকের সাথে আলোচনা হয়নি, বিশেষ করে ধর্মীয় আলেম বা মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হয়নি, এরকম আর কি। আমাদের কমিশনটা কিন্তু ধর্ম নিয়ে ছিল না, ছিল না, কিন্তু স্টেক হোল্ডার, তারাও একটা স্টেক হোল্ডার, এবং সেই হিসাবে কিন্তু আমরা 39টা পরামর্শ সভা করেছি, আচ্ছা। ঢাকা এবং ঢাকার বাইরে, বিভিন্ন শ্রেণীর নারীদের সাথে, বিভিন্ন ধর্মের নারীদের সাথে, বিভিন্ন জাতিসত্তার নারীদের সাথে। মানে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব, গিভেন যে আমাদের যেই সময়টুকু দেওয়া হয়েছিল, এখানে একটা সময়ের সীমাবদ্ধতা ছিল এবং সম্পদেরও সীমাবদ্ধতা ছিল। আমরা ইচ্ছা করলেই সারা দেশে যেতে পারছিলাম না। এখনো অনেকগুলো জায়গা যে আমরা পরামর্শ সভা করেছি সেগুলো বিল পরিশোধ হয়নি। তো আমাদের কমিশনে একজন সদস্য ছিলেন ঢাকার বাইরে, আর বাকি সবগুলো কমিশন ছিল একদম ঢাকা ভিত্তিক। তো সেই জন্য তারা প্রস্তুত ছিল না, উনি যে যাতায়াত করবেন, ঢাকায় আসবেন রাঙামাটি থেকে, ওটার জন্য কোনো বরাদ্দই ছিল না। বা ইনক্লুসিভ যে হয়নি, সেটাকে একটু মেনে নিচ্ছেন? না, আমি সেটা মনে করি না, কারণ ইনক্লুসিভ হতে হলে তো আমাকে একটা অন্তত 150 জনের একটা কমিশন করতে হতো। আচ্ছা, সেটা হয়নি, সেটা তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, সেটা তো আমরা করেছি পরামর্শ সবার মাধ্যমে। আমরা 10 জন যে সব কিছুর প্রতিনিধিত্ব করি তা তো আমি দাবি করতে পারবো না, কখনোই না, তাই না? তো সেই জায়গায় আমরা সেটাকে মানে কি বলবো, সেটাকে পূরণ করার চেষ্টা করেছি বিভিন্ন শ্রেণী পেশার নারীদের সাথে বসে এবং বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন সেটা হয়নি। হ্যাঁ, তো সেটা আমরা করেছি। সুতরাং আমি ওইটা গ্রহণ করি না ওই সমালোচনাটা। ডক্টর সাইমা, আপনি কি মানে নির্বাচনে নারী পয়েন্টের ব্যাপারে জুলাই সনদে একটা অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো, আসলে বাস্তবে দেখা গেল কেউই সেটি মানেনি। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নে খুব বেশি আগ্রহী নয়? না, এমনটা বলা যাবে না যে সবগুলো দলকে একইভাবে যদি আপনি ডিফাইন করতে যান তাহলে বড় ভুল হয়ে যাবে। আমি আসলে বাস্তবতাটা, যেটা আপা বলছিলেন, যে আমাদের বাস্তবতাটা হচ্ছে যে আমাদের দেশটা ছোট হলেও এদের ভেতরে অনেক ধরনের মতবাদ আছে। এক ইসলাম ধর্মকে নিয়ে দেখবেন অনেক ধরনের মতবাদ আছে। আপনি দেখবেন যে আপনি নারী জাগরণ বলতে যান, সেখানেও দেখবেন। আপনি জেনজিদের ভেতরে যদি দেখেন, একটা রিসেন্ট একটা জরিপ এসছে, 5 জনের ভেতর 4 জন মনে করে যে নারীর অনেক বেশি ক্ষমতা পেতে নাই। 3 জনের ভেতরে জেন্ডারের মিসকনসেপশনগুলো রয়ে গেছে। তাই আপনি যদি বলেন যে একেবারে সব দল মত নির্বিশেষে একেবারে কেউই চাচ্ছে না, কোনোভাবে চাচ্ছে না, এটা বড় ভুল হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এইবার আপনি দেখবেন যে আমরা স্নাতকোত্তরের কথা বলছি, শিক্ষার কথা বলছি। আমরা গতবার দেখেছি যে মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে করা, এটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্ট ছিল। এবং আমি একজন শিক্ষক হিসাবে ভীষণ আশাবাদী যে স্নাতকোত্তর পর্যন্ত যদি হয়, এটার ইম্প্যাক্টটা কিন্তু সামনে পড়বে আমাদের ওমেন হেলথের উপরে, চাইল্ড ম্যারেজের ব্যাপারটার উপরে। এবং আমরা সংসদীয় যে আসনগুলাতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি যদি আরও অনেক নারী প্রার্থী দেখতে পেতাম যাদেরকে আমি দেখছিলাম, তা হয়তো বা ভালো হতো, বাট যাত্রা তো শুরু হলো। এবং আমরা রিসেন্ট লিডারশিপেও দেখছি যে বেশ কয়েকজন নারীকে মূল্যায়ন করা শুরু হয়েছে। অগ্রযাত্রাটা এক্সপেক্টেড আরও ছিল, বাট হচ্ছে। জি, আমি ব্যাপারে একটু বলতে চাই। আমরা বিরতির পরে সে উত্তরটা নেই। এখনই বিরতি? না, হ্যাঁ, বিরতির পরে আমরা এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে ডক্টর সাইমা বলছিলেন, আপা কিছু কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন, যদি একটু অল্প সময় করেন, তারপর আমি প্রশ্নতে যাব। আমি কি বলতে চাইছিলাম ভুলে গেছি তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরে আবার আসবো। কিন্তু মানে যেটা আপাকে বলেছিলাম, সিমিলার একটা কোশ্চেন আপনাকেও আমার আছে, যে রাজনৈতিক নেতৃত্ব, আমাদের সব দলের রাজনীতিতে কি যথেষ্ট উদার মনে হয় আপনার নারীর অধিকার আদায় এবং ক্ষমতায়নের ক্ষেত্রে? মোটেও না, একেবারেই না। প্রথমত আমার কাছে মনে হয় প্রথম অন্তরায়টা হচ্ছে একটা
একটা দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চা নাই। গণতান্ত্রিক চর্চা যদি সে কারণে থাকতো, নারী বঞ্চিত। হ্যাঁ নিশ্চয়ই, গণতান্ত্রিক চর্চা থাকলে তাহলে তৃণমূলের নারীটাও উপরে উঠে আসতে পারতো। আচ্ছা, তাহলে তাদের কাছে আর এই অজুহাত থাকতো না যে আমরা মনোনয়ন কোত্থেকে দিব, আমাদের কাছে সেরকম মনোনয়ন দেওয়ার মতো নারী নেই। কেন নেই? এত বছর পরেও কেন নেই? তার মানে এই নারী নেতৃত্ব তারা নিচের থেকে তুলে আনার যে কাজটি, সেটা করেন নাই। এবং সেটা করে নাই কারণ তারা এটাকে গুরুত্ব দেয় না। তারা মনে করে নারীরা আর কি করবে। ডক্টর সাইমা, আমরা বলছেন যে নারী সহিংসতার কথা, যে নারীর প্রতি সহিংসতা তো কোনোভাবেই আসলে কমছে না এবং আইন করেও কমানো যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে করণীয় কি? এইটা তো কমাতে হবেই, কিন্তু সেটা আমরা পারছি না কেন? নারীর প্রতি সহিংসতা কখনোই আপনি ইউ হ্যাভ টু গো বিয়ন্ড দ্য পিউনেটিভ লজ। এই ল দিয়ে, শাস্তি দিয়ে কখনো এই সহিংসতার মতো জিনিসকে রোধ করা যাবে না। তার কারণ হচ্ছে আমরা এটাকে একটা শুধুমাত্র একটা ক্রিমিনাল অফেন্স সাইড থেকে দেখছি। এটা তো একটা সোশ্যাল ডিজিজ, এটা একটা সামাজিক ব্যাধি। এবং এটাকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশ যদি মনে করে যে সত্যিকার অর্থে সে সহিংসতা রুখে দাঁড়াতে চায়, তাহলে তাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে। হোলিস্টিক অ্যাপ্রোচ বছর জুড়ে সরকার, ডিফারেন্ট কমিউনিটি, রিলিজিয়াস গ্রুপ, এডুকেটার্স, মিডিয়া, সবাইকে মিলে এবং ডিফারেন্ট এমিনেন্ট আমাদের যত কমিউনাল যত গ্রুপগুলো আছে তাদেরকে মিলে বছর ধরে কিছু অ্যাওয়ারনেস বিল্ডিং, শুধুমাত্র প্রোগ্রাম এমনি টক শো বলে না, একদম কার্যকর মাঠ পর্যায়ে, উঠান পর্যায়ে যেতে হবে, যেন প্রতিটা ঘরে ঘরে যে ছোট্ট একটা শিশুও জানে যে এক্স্যাক্টলি এই নারীর প্রতি সহিংসতা সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল এবং ইনটলারেবল। এই যে বডিলি অটোনমি যেটা আমরা বলি, আমরা যে কনসেন্ট শব্দটাকে বলি, আমরা যে জেন্ডার স্পেসিফিক রেসপেক্টের কথা বলি, এটা যে কেবলমাত্র একটা কারো ভিক্ষার জিনিস না, এটা প্রতিটা মানুষের একটা অধিকার। এই অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামগুলো প্রতিটা স্কুলে, প্রতিটা ক্লাসরুমে, একেবারে বেসিক লেভেল থেকে যতদিন না আমরা শুরু করতে পারবো, শুধুমাত্র আইন প্রণয়ন আর প্রয়োগ করে আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে এই সহিংসতাটা রোধ হবে। আপা যেটা বলছিলেন, একটু আপার ওই কথাটার সাথে একটু বলতে চাচ্ছি যে আপনি নারী লিডারশিপের পার্টে বলছেন, আসলে তৃণমূল থেকে চলে আসার জন্য না আমাদের উইমেন পলিটিশিয়ান ডেভেলপমেন্টের একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু উইমেন লিডারকে ডেভেলপ করতে গেলে তার ক্ষেত্রে কিছু যে আমরা যেটা বলি যে আমাদের ওনারশিপ, আমাদের কতটুকু আমি পাচ্ছি, সম্পত্তির অধিকার রিলেটেড আছে, সোশ্যাল সেফটির ব্যাপার আছে, মাঠ পর্যায়ে অ্যাকসেপ্টেবিলিটি আছে। পলিটিক্যাল পার্টিগুলোও চিন্তা করে যে একে ওনাকে নমিনেশনটা দিলে মাঠটা উঠে আসবে কিনা। মানে ওইটাও একটা সামগ্রিক ব্যবস্থার আয়োজন না হলে এনাফ উইমেন লিডারশিপ আমরা পার্লামেন্টে দেখতে পাওয়াটা মনে হয় না খুব, মানে শুধু প্রসারী একটা চিন্তা না থাকলে দেখতে পাবো না সামনেও, আমার কাছে যেটা মনে হয়। নারী সহিংসতা বাদে নারী বিভিন্ন আইন দ্বারা যেভাবে মানে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে সম্পত্তির অধিকার এবং পারিবারিক নানা ইস্যুতে, সেখানে অনেক জায়গায় আইনি নারীকে বঞ্চিত করে রাখছে। সেই সব জায়গায় করণীয় কি? সেখানে আইন সংস্কারের দাবি তো নারী আন্দোলন করেই আসছে অনেক দিন ধরেই করে আসছে। রাজনৈতিক দলগুলো তো যথেষ্ট সংবেদনশীল নয় আপনাদের কথাতেই। তাদের সাথে আমাদের আরো অনেক বসতে হবে, তাদের সাথে অনেক আলাপচারিতা করতে হবে, বুঝাতে হবে। এবং যে নারী সদস্যরা আছে, নারী জনপ্রতিনিধিরা আছে, তাদের সাথে কাজ করতে হবে। আমরা সম্প্রতি একটা সভা হয়েছিল, সেখানে বেশ কিছু নারী রাজনীতিবিদ ছিলেন আর নারী আন্দোলনের বেশ কিছু কর্মী ছিল বিভিন্ন প্রজন্মের। এবং শেষে কিন্তু রাজনীতিবিদ নারীরা বললেন, আপনারা আমাদের পাশে থাকতে হবে, কারণ আপনারা যদি বাইরে থেকে আওয়াজ তুলেন, দাবিগুলো তুলে ধরেন, আমাদের জন্য তখন সহজ হবে সংসদের ভিতরে এই কথাগুলো বলার জন্য। সুতরাং এখানে আমার মনে হয় একটা সম্পর্ক তৈরি করার ব্যাপার আছে, একটা সমন্বয়ের ব্যাপার আছে, একটা সংগঠিত হওয়ার ব্যাপার আছে। তো দাবিগুলো শুধু বললেই তো হবে না, এগুলো নিয়ে কাজও করতে হবে। তো এক এক সময় মনে হয় আমরা তো কাজ করছি অনেক বছর ধরে, এক এক সময় মনে হয় এত বছর ধরে করলামটা কি তা। মানে আমার এক এক সময় মনে হয় আমরা 3 পা গেলাম আর 5 পা পিছিয়ে গেলাম। তাই কি? আচ্ছা, আমরা সেটা আরো আলোচনা করবো। আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতি আছে, ফিরে পরে।
আবারও ফিরলাম আজকের আলোচনায়। ডক্টর সাইমা, মানে আলোচনায় জুলাই প্রসঙ্গ এর আগেও এসছে, আবারও এই প্রসঙ্গে একটি জিজ্ঞেস করতে চাই যে জুলাই আন্দোলনে নারীদের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু দেখা গেল তারপরে কিন্তু নারীরা আর নেতৃত্বের জায়গায় নেই বা তাদের ওই রিকগনিশনও সেভাবে আমরা দেখিনি। তো বিষয়টিকে আপনি কীভাবে দেখেন যে জুলাই আন্দোলনে যে নারীরা যে এত অবদান রাখলো তারপরে তাদের আর সেভাবে দেখা গেল না? ওই একই জিনিস আছে, হিস্টোরিক্যালি আমাদের ফেরত যেতে হবে। 52 ভাষা আন্দোলনে আমাদের কয়জনের, সালাম বরকত ওনাদের নাম জানি আমরা, কি ওখানে ভাষা আন্দোলনে অনেক নারীর ভূমিকা ছিল সেই কথাগুলো জানি? মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনি আমাদের অনেক নারী মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশে কি কখনো আমরা সেই সমস্ত নারী মুক্তিযোদ্ধাদেরকে শুধুমাত্র বীরাঙ্গনা বলেই তাদেরকে, যেমন শুধু একজন নারী মুক্তিযোদ্ধা কেবল যেন ডিফাইন হয়েছেন যে সে যদি ধর্ষিতা হন তার ধর্ষণের কাহিনীটাকেই যেন সামনে আনা হয়েছে, সে যে একটা সাহসী ভূমিকা রেখেছিল, সে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। হালিমা খাতুন নামের একজন আছেন, আপনি জানেন যে তিনি 13-14 বছরের বয়সে অস্ত্র হাতে এগিয়ে গেছে। এই ইতিহাসগুলো কিন্তু হারিয়ে গেছে আমাদের, আমরা কখনোই লিপিবদ্ধ করি না। এবং জুলাইও তেমনি তাই। আপনাদের মনে আছে জুলাইয়ে একটা দিন ছিল, হল থেকে যদি সেদিন মেয়েরা বের না হতো বাংলাদেশে, এক্স্যাক্টলি রাত 12টায় না হতো, এই মেয়েরা হারিয়ে যাওয়ার পেছনের কারণগুলো অনেকটা কারণ তো আমাদের সামাজিক প্রেক্ষাপটকে আমি বলি। আপনারা বোধহয় দেখেছেন নারী সহিংসতার অনলাইন বুলিং যে কত কঠিন জিনিস, সেটা তো আমি ব্যক্তিগতভাবে অনেকবার উল্লেখ করেছেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে অনেক, আমি নিজে আমার এই বয়সে আমি যেটা শিকার হয়েছি, এরকম আমাদের প্রত্যেকটা মেয়ে কিন্তু যারাই এর পরবর্তীতে আবার সামনে এসেছে অনেক সাহস সঞ্চার করে এসেছে। এই বুলিং অ্যান্ড ট্রোলিং এর এগেনস্টে রুখে দাঁড়াবার মতো আমাদের সামাজিক সেই প্রেক্ষাপটটা আমরা তৈরি করিনি। তারপরেও আরেকটা জিনিস আছে যে বাংলাদেশের রাজনীতিতে, মেয়েরা যে রাজনীতিতে যাবে সোশ্যালি, আমি যদি খুব সহজ ভাষায় বলি, একটা মেয়ে রাজনীতি করে, আপনি কি সেই ফ্যামিলিতে আপনি বলবেন যে আমার ভাইয়ের জন্য বউ খুঁজি? তো বাবা মা পরিবার তো বলবে যে ও রাজনীতি করে, পরিচয়টা গোপন করে বিয়ের প্রপোজালটা দিবে। এই বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরেকটা জিনিস আছে যে যেটা মেয়েদের ক্ষেত্রে আমাদের ছোটবেলা থেকেই বলা হয় যে মেয়েরা হচ্ছে সমস্ত কাজগুলো করবে, কিন্তু যখন দাবি জানানোর ব্যাপার মেয়েকে তখন সেবিকার ভূমিকায় আসতে হবে। সো মেয়েরা এগিয়ে আসে যে এখন আমার অনেক কর্তা হিসেবে আসতে হবে, আমাকে কাজটা করতে হবে, সে দায়িত্ব নেয়, সে পারফর্ম করে। কিন্তু দাবি জানানোর যখন আসে যে হ্যাঁ আমি এখন আমার দাবি জানিয়ে একটা পদ চাচ্ছি বা কিছু চাচ্ছি, তখন সে মনে করে না আমাকে এবার ছেড়ে দিতে হবে। সো ওই যে দুইটা দিকের কারণে আমরা বলি যে আমাদের দেশে মেয়েরা বারবার একটা অত্যন্ত সাহসী ভূমিকা রাখে, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এরপর তাদেরকে পেছনে চলে যেতে হয় বা তারা নিজেরাই হয়তো বা পিছিয়ে যায়। ধন্যবাদ আপা। আপা, নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে একটা বিষয়, মানে পুরুষ এবং ধর্ম দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়, আপনার কি মনে হয় যে এটা একটা বড় বাধা? বাধাটা কিন্তু পুরুষ বা ধর্ম ওইভাবে আমি বলবো না, আমি বলবো বাধাটা হলো এক ধরনের রক্ষণশীল চিন্তা, এক ধরনের রক্ষণশীল চিন্তাধারা, সেটা বাধা। সেটা কিন্তু অনেক নারীর মধ্যেও আছে, শুধু পুরুষদের কথা আমি বলবো না। অনেক পুরুষ আছে প্রগতিবাদী এবং তারাও নারীর পাশে দাঁড়ায়। যেমন আমাদের নারী সংস্কার কমিশনের পাশে কিন্তু আমি শ্রম সংস্কার কমিশনকে পেয়েছি। তারা আমাকে তারা যে সাপোর্টটা দিয়েছে সেটা কিন্তু আমি স্বীকার করতে হবে যে তারা সংস্কার কমিশনের সহায়তা পাননি, সেটাও আপনি বলেছেন। সংবিধান, হ্যাঁ, সংবিধান সংস্কার কমিশন, সেটা গণমাধ্যমে আছে। আপনি হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে ভদ্রলোকে একটু নারী বিদ্বেষী। আচ্ছা, কারণ আমাদেরকে অন্য সবগুলো কমিশন সময় দিয়েছে, আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি, কারণ আমরা বুঝতে চেয়েছি তারা কি ধরনের সুপারিশ করছে, সেগুলোর সাথে আমাদের সুপারিশের কোথায় কোথায় মিল আছে বা নাই। এবং যেখানে আমরা মনে করেছি যে, যেমন স্বাস্থ্য কমিশনে আমরা কিছু ইস্যু তুলে ধরেছি যে নারীর স্বাস্থ্য বিষয়ে কতগুলো জিনিস যেন ওনারা পেশ করেন। গণমাধ্যমের ব্যাপারেও সেটা হয়েছে, স্থানীয় সরকারের ব্যাপারেও সেটা হয়েছে, কিন্তু সংবিধান কমিশনই একমাত্র কমিশন আমাদেরকে সময় দেয়নি। এবং যেটা মানে দুঃখজনক সেটা হলো পরবর্তীতে যে ঐক্যমত্য কমিশন হলো, সেটার দায়িত্ব কিন্তু ওই ভদ্রলোককেই দেয়া হলো, যিনি সংবিধান সম্পর্কেও খুব একটা বিশেষজ্ঞ ছিলেন না। উনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, বিদেশে পড়াশোনা করান,
নিশ্চয়ই ওনার অনেক গুণাবলী আছে, সেই জন্যই ওনাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একটা গুণ ওনার ছিল না, যেটা আমি একেবারে নিশ্চিত, সেটা হলো নারীর যে কিছু বলার থাকতে পারে সংবিধান সম্পর্কে, সেই ব্যাপারে ওনার খুব একটা ইয়ে ছিল না, আগ্রহ ছিল না। সমাজে এ ধরনের লোকের মানে আরো অনেক আছে যারা আসলে অফকোর্স ভর্তি। তারা জায়গায়। নারীর অধিকার এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাধা তৈরি করছে। বাধা তৈরি করছে নানাভাবে, একেবারে যে সবসময় যে আগ্রাসী একটা প্রকাশ সেটা না, কিন্তু নানাভাবে করছে তো বটেই। সেটা কিন্তু শুধু বাইরের পুরুষ না, ঘরের পুরুষও অনেক সময় করে থাকে। সব পুরুষ যে তার বোনের পাশে বা তার স্ত্রীর পাশে বা তার কন্যার পাশে দাঁড়ায় সেটা তো না, কিন্তু অনেকে দাঁড়ায়। আচ্ছা, ধন্যবাদ আপা। আমরা আরো আলোচনা করবো, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। শিরিন পারভীন হক, সমতা, নারী পুরুষের সমতা, এই সমতা শব্দটির ভিতরে অনেকে অসামঞ্জস্য দেখেন, যে কারণে বলা হয় যে নারীর দায়িত্ব নির্দিষ্ট। যে কারণে আমরা এই নির্বাচন আগে দেখলাম কোন একজন রাজনৈতিক নেতা বললেন যে নারীর দায়িত্ব নির্দিষ্ট এবং তার দলের নেতৃত্ব নারীরা দিতে পারবে না। তো এই ভ্রান্তি তো অনেকের ভিতরেই আছে, বা এই ধারণা অনেকের ভিতরে আছে। আপনি এই ভ্রান্তি কি করে আসলে মানুষের ভিতর থেকে দূর করা সম্ভব? নাহলে তো নারীর অধিকার বা ক্ষমতায়নের ক্ষেত্রে বাধা আসতেই থাকবে। এটা আমি আসলে ওনার কথায় যেতে চাই। উনি এটা প্রথমেই খুব সুন্দরভাবে বলেছে যে এই জিনিসটা একটা বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন, রূপান্তরের ব্যাপার, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছরেও হবে না, কিন্তু সেটা আমাদেরকে কন্টিনিউয়াসলি, যদি আমরা লেগে না থাকি, আমাদের বুঝতে হবে ব্যাপারটা কিন্তু বহুমুখী। এটা কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব না, কোনো একটা অধিদপ্তরের দায়িত্ব না, বা কোনো একটা সংগঠনের দায়িত্ব না। এইটা কিন্তু আমি যেটা মনে করি যে নারী বিষয়ক যে মন্ত্রণালয় আছে তার দায়িত্ব হলো গোটা সরকারকে নারী বান্ধব করা। বসে বসে কি ছোট ছোট কয়েকটা প্রকল্প করলাম, সেটা কিন্তু তার মূল কাজ না। তার মূল কাজ হলো আর বাকি সবগুলো মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে নারী বান্ধব করা। আর সামাজিক সংগঠনগুলোরও একটা দায়িত্ব আছে, সমাজকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা, এবং এই যে আমরা যে নারী পুরুষের সমতার কথা বলছি, এটা থেকে নারী পুরুষ উভয়ই লাভবান হবে। আবার নারীরা বা যে সংগঠনগুলো যে অ্যাপ্রোচ নিয়ে কাজ করছে, অ্যাপ্রোচে কোনো সমস্যা নেই, যে অ্যাপ্রোচে চলছে সেই অ্যাপ্রোচ চলতে পারে। এখন এক একটা সংগঠন এক একটা approach এ কাজ সংগঠন করছে, এক একটা ধারায় কাজ করছে, সেটা করতেই পারে। কারণ আমি বহু ধারা, বহুমুখী, বহু স্তরের, বহু রূপের কাজের কথা বলছি। যেমন আমি একই সাথে বলতে চাই যে ছেলেদের স্কুলে এগুলো নিয়ে আলোচনা বেশি দরকার। ছেলেদেরকে শেখাতে হবে, নারীকে সম্মান করতে শেখাতে হবে। আমরা একটা কথা বলে থাকি নারী পক্ষ থেকে, যে নারীকে মানুষ হিসেবে চিনুন, জানুন, সম্মান করুন। এই কথাটা মানে ছেলেদের মাথায় ওই বয়সেই গ্রথিত হতে হবে। একজন যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন কিন্তু তার মানসিকতা পরিবর্তন কিন্তু অত সহজ না। সেই জন্য আমি বলছি যে স্কুল থেকে এগুলো করতে হবে। এবং এটা তো শিক্ষাক্ষেত্রের কথা হচ্ছে, এছাড়াও বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জনপরিসরে এই আলোচনাগুলো খুব দরকার। আমাকে অনেকে বলেছিল যে এইটা নিয়ে যে বিতর্ক হবে তুমি জানতে না? হ্যাঁ, নিশ্চয়ই জানতাম। আমি তো চেয়েছি বিতর্ক হোক, আমি চেয়েছি জনপরিসরে এগুলো নিয়ে আলোচনা হোক, মানুষ জানুক নারী কি চায়, নারী কি বঞ্চনার মধ্যে দিয়ে যায়, নারীর হিস্সাটা নারী বুঝে পাক। সেটা আমি তো সেই আলোচনাগুলি চেয়েছি। আমি কিন্তু বলেছি আলোচনা হোক, সমালোচনা হোক, তর্ক হোক, বিতর্ক, সবটাই স্বাগত জানাই। যেটা স্বাগত জানাইনি সেটা হচ্ছে গালিগালাজটা। ধন্যবাদ আপা। একটু সংক্ষেপে জানতে চাই যে আমরা দীর্ঘদিন সরকার প্রধান পেয়েছি, নারী শাসিত সরকার প্রধান। এই প্রথম, মানে এই প্রথম না, অনেকদিন পর সরকার প্রধান একজন পুরুষ ব্যক্তি। তো যেই সংস্কার কমিশন যে কাজগুলো করেছে, যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, এর বাইরেও তো অনেক ভালো সুপারিশ ছিল। তো আপনি সরকারের কাছ থেকে মানে এই নারী কমিশনের সুপারিশ ব্যাপারে সরকারের কাছে কি আপনার কাছে নিবেদন থাকবে, বা এটার বাইরে যদি অন্য কোনো নিবেদন থাকে আপনার নারীর অধিকার আদায়, সেটা যদি একটু এই আমাদের এখানে আপারা যে সমস্ত প্রস্তাব করেছেন সেগুলা কোনোটাই নারীর বাস্তবতার ঊর্ধ্বে না।
এবং কোনোটাই এখানে নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে এটা নারীর বাস্তবতাটা, হ্যাঁ, যে কারণে এই নারী দিবস পালন করা হয়, যে কারণে ডিফারেন্ট স্টেরিওটাইপ রোল যেগুলো আপনারা বলছেন, জেন্ডার স্পেসিফিক রোলস এগুলা চলে আসছে। সমস্যাটা হচ্ছে পাওয়ার, রিজনমেন্ট এবং এই যে অধিকার ফলানোর যে একটা প্যাট্রিয়ার্কির যে একটা কনসেপ্ট। আমার কাছে এই সরকারের প্রতি একটা দাবি থাকবে নারী হিসেবে, যে তিনি এই সংস্কার, এই যে কমিশনের যে প্রস্তাবগুলো ছিল, এটা নারীর বাস্তবতা, সেগুলোকে নিয়ে উনি আবারও আলোচনার দ্বার উন্মুক্ত করুক, আমাদের তর্ক বিতর্ক হোক। এবং আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এই যে জেন্ডার স্পেসিফিক ফেমিনিজমের ডেফিনিশনগুলা স্কুল পর্যায়ে প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠীর ভেতরে নারী সহিংসতা, নারীর প্রতি রেসপেক্ট, নারীর প্রতি যে নারীকে সম্মান করলে যে সেই ঘরটা এগিয়ে যায় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এইটা তাদের কাছে পুরো চিত্রায়িত করা হোক, সে বুঝুক একটা নারীর ভ্যালু কতটুকু। এবং এটা একদিনে হবে না, যেটা আপা বললেন, এটার জন্য আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে, প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে একসাথে হয়েই। এখানে সরকারের প্রতি ওই দাবিটাই থাকবে যে এইবার অ্যাটলিস্ট বাংলাদেশে আর কত দাবি জানাবো, এইবার একটু কার্যকরী কিছু ভূমিকা আমরা এই সরকারের কাছে আশা করছি। ধন্যবাদ ডক্টর সামা এবং শিরিন পারভীন হক আপনাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা যেখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।